প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন শুরু করছি আজকের একজন প্রযুক্তি আড্ডা। দর্শক, আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন দেশীয় পণ্যের নারী উদ্যোক্তাকে, যার উদ্যোগের নাম হোমমেড দেশি পণ্য, স্বত্বাধিকারী রুনা আহমেদ। তাহলে দর্শক, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। রুনা আহমেদ, আপনাকে স্বাগতম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি। হোমমেড দেশি পণ্য, আপনার মনে হয় যে হাতের তৈরির কোনো খাবার বা হাতের তৈরি খাবার। আমি আচার নিয়ে কাজ করি, লাচ্চা সেমাই আছে আমার লিস্টে, আর হচ্ছে বেবি ফুড সেরালাক। যদি আচার বলতে কোন কোন ধরনের আচার? আমার তালিকার মধ্যে 26টা আইটেমের আচার আছে। এগুলো কি একদম সারা বছর যাবত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমার আচার সারা বছর যাবত পাওয়া যাচ্ছে। এমনি কি কোন কোন এরিয়াতে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন? আমি ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিই, নারায়ণগঞ্জে হোম ডেলিভারি দিই, এবং ঢাকার বাইরে সম্পূর্ণ সবকিছু কুরিয়ার করি। আর আপনি বললেন যে সেমাই, আপনি কোন কোন সেমাই উৎপাদন করেন? আমি লাচ্চা সেমাই নিয়ে কাজ করি, এবং হাতে তৈরি একটা সেমাই আছে যেটাকে বলে ময়দা সেমাই, এই দুইটা নিয়ে কাজ করি। আর সেমাই কি নিজেরাই তৈরি করেন নাকি? না, আমি আমার সম্পূর্ণ সব নিজের হাতে। আর আপনি উদ্যোগটা শুরু করছিলেন কবে থেকে? ভাইয়া, আমার উদ্যোগ শুরু হচ্ছে 2017-তে। 2017 মানে হচ্ছে এখন 2021, তার মানে হচ্ছে 3.5 বছর থেকে 4 বছর। তো এই যে 3.5 বছর থেকে 4 বছর সময় আপনি পাড়ি দিলেন, এই পাড়ি দিতে বিভিন্ন ধরনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়, কিন্তু সামনে ধাপ ধাপে এগিয়েছেন। সেই অনুপ্রেরণাগুলো কাদের থেকে পেয়েছেন এবং কোন অনুপ্রেরণাগুলো আপনাকে এত দূর আসতে সহযোগিতা করেছে? আজকে একজনের কথা না বললেই না, সে হচ্ছে আমার হাজবেন্ড। আমি বিয়ের পর একটা যৌথ ফ্যামিলিতে আমার বিয়ে হয়। তো যৌথ ফ্যামিলিতে যা হয় যে কিছু করতে চাওয়াটার মধ্যে একটা বাধা, দরকার কি, প্রয়োজন নাই, সবই আছে। তারপর আমার নিজের খুব ইচ্ছে ছিল যে আমার নিজের পরিচিতে আমি পরিচিত হব। তো সেজন্য আমার হাজবেন্ড আমাকে যথাসাধ্য চেষ্টা করছে, এবং ও আমাকে উৎসাহিত করছে যে তোমার হাতের আচারটা খুব ভালো হয়, তুমি একটু আচার নিয়ে কাজ করো। তখন চিন্তা করলাম যে আচার নিয়ে কাজ করবো, এত সামান্য একটা ব্যাপার, আচারের তো কস্টিংটা খুব কম, আমি কি পারবো? তখন বলছে হ্যাঁ তুমি পারবা। তখন আলহামদুলিল্লাহ শুরু করলাম। শুরুর পথে মাঝে দিয়ে একটু অফ ছিল বিজনেস আর্থিকভাবে। তো এবার করোনাকালীন অবস্থায় যখন সব জায়গায় এক বড় একটা করোনা মহামারীতে, তখন মে মাসের 6 তারিখ আমি উইর হাত ধরে আমার ব্যবসাটা আবার পুনরায় শুরু করি, এবং সম্পূর্ণ সাপোর্ট আমার হাজবেন্ড আর আমার মা। আর এই যে 3.5 বছর বা 4 বছর পথ অতিক্রম করতে গিয়ে আপনি মানে কোন কোন বাধাগুলোর মুখোমুখি হয়েছেন এবং কি ওই বাধাগুলোকে কিভাবে মোকাবেলা করেছেন? সবচেয়ে বড় বাধা হচ্ছে ডেলিভারিটা দেওয়া। একটা পণ্য এই আর্জেন্ট ডেলিভারি, এখন আমি তো বাসাতে বেরোতে পারবো না, আমার 2টা বেবি আছে, কিভাবে যাওয়ার মানুষটা পাচ্ছি না। তখন ওইটার জন্য আবার কাস্টমারকে ফোন দিয়ে বলতে হচ্ছে আপু আমি আধা ঘন্টা পরে দিচ্ছি, বা 10 মিনিট পরে আমি আপনাকে ডেলিভারি করছি। মাঝে মধ্যে ডেলিভারিটার জন্য খুব বাধা হয়েছে। এবং একটা কথা আছে না যে পাছে কিছু লোক কিছু বলে, ওরকম কিছু লোক আছে যে আচার বিক্রি করতেছে ঘরে বসে, একটা মেয়ে মানুষ যেটা হলে হয় যে আর কিছু না, আচার নিয়ে কাজ করছে, ওহ আর কোনো কিছু না, পারলো না। কত শরীরে মানে এমনও কথা আসছে যে পারে বলেই শরীরের নেয়, তো এই জন্য আর কি করতেছে, খুব তাচ্ছিল্য ভাব একটাই। তখন নিজেকে বলছে যে না, আমি পারবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। অর্থাৎ নিজের যে আত্মবিশ্বাস থেকে এই ছোট ছোট বাধাগুলোকে আপনি মোকাবেলা করতে পেরেছেন। আর আপনি যে বলেন যে করোনাকালীন সময়ে এসে আপনি পুনরায় শুরু করছেন, আমরা যেটা দেখছি যে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কোম্পানিতে করোনাকালীন সময়ে যখন লোক ছাঁটাই করতেছে, অর্থাৎ তাদের কর্মসংস্থান কমিয়ে দিচ্ছে, সেই সময়টাতে আপনার কর্মসংস্থান অর্থাৎ আপনি স্বাবলম্বী হতে শুরু করেছিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছিল এবং কি করোনাকালীন সময়ে আপনি কেমন কাস্টমারের কাছে পৌঁছাতে পেরেছেন বা কেমন পরিমাণ বিক্রি করেছেন? এটা বললে খুব মজার একটা কথা বলতে হয়। করোনাকালীন অবস্থা যখন আমি আমার বিজনেসটা আবার শুরু করি, আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড বলতেছে ভাবি তো খুব ভালো আচার করে, তুমি এক কাজ করো উইতে জয়েন করো, ভাবিকে জয়েন।
তখন আমি ওইতে রাজীব স্যারের কথা মতো 100 কমেন্ট, প্রতিদিন 100 কমেন্ট পোস্ট পড়া, স্যারের ট্রেনিংগুলা করার, রাত জেগে জেগে স্যারের ট্রেনিং করতেছি, স্যারের থেকে ধমক শুনছি। তখন এত মজা লাগছে, এত ভালো লাগছে, তখন চিন্তা করলাম যে না, আমি থেমে থাকবো না। এই আপুরা যদি পারে তাহলে আমিও পারবো, আমার মধ্যেও আসবে, আমি পারবো। তখন আস্তে 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 দিলাম, পোস্ট করতে 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 একটা সময় যখন 100 ডেলিভারি আমি ফ্রি দিলাম, যে মাসে আমি 100 ডেলিভারি ফ্রি দিচ্ছি, আলহামদুলিল্লাহ ওই মাসে আমার সেল হয়েছে 63,000 টাকা। 63,000 টাকা। এবং আমার আচার এই পর্যন্ত প্রায় 35টা জেলায় আমার আচারে গেছে। তো ওই করোনাকালীন ওই সময়টার মধ্যে আমি খুব ভালো সাড়া পেয়েছি আচার নিয়ে। আপনি যে ডেলিভারি চার্জ ফ্রি এর কথা বলেন, আমি দেখলাম যে ফেসবুকে রাজীব আহমেদ প্রচুর পোস্টে দিয়েছে উদ্যোক্তাদেরকে ডেলিভারি ফ্রি দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। আর তখন অনেকেই এটাকে ফলো করছে, আবার অনেকে হচ্ছে তার বিপক্ষে গেছে, মানে হচ্ছে বিভিন্ন রকম মন্তব্য বা বিশ্লেষণ শুরু করছে যে আমাদের তো আসলে অত টাকা নাই, বা হচ্ছে আমাদের তো এত প্রফিট হয় না যে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করব বা কিছু। তো এই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই হয়তো যে 100টা ডেলিভারি দিচ্ছেন, হয়তো আপনার 1000 টাকা আপনার বাড়তি ইনকাম হইতো, যে ইনকামটা আপনার হয় নাই। কিন্তু আপনি যে এই যে 10,000 টাকা ইনভেস্ট করছেন, এই ইনভেস্টটা আপনার বিজনেসে মানে 10,000 বলতে টাকা কম বেশি হতে পারে, আমি শিওর জানি না, মানে 100 ডেলিভারি যে টাকাটা ফ্রি করছেন, সেই টাকাটা আপনার বিজনেসে কেমন পরিমাণ রিটার্ন আনতে পারে ভবিষ্যতে, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। আমি আপনাকে শুরুতে আগেই বললাম, যে মাসে আমি উইতে জয়েন মের 6 তারিখ, মে 6 তারিখ থেকে আমার ইনকাম ওই মাসে তেমন একটা হয় না, কারণ ওই মাস মাত্র আমার পরিচিতি। তারপর আলহামদুলিল্লাহ ওই মাসে আমার প্রায় 30,000 টাকার মতো সেল হয়েছিল শুধু আচার। তারপর আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে যেই মাসে আমি 2 মাস পরে আমি আপনার 100 ডেলিভারি ফ্রি দিই। ফ্রি দেওয়ার পর আমার ওই মাসে 63,000 টাকা সেল হয়। 63,000 টাকা সেল হওয়ার পর একটা কি কাস্টমার যখন একটা 250 টাকার একটা আচার নেয়, তখন সে দেখে এখানে 80 টাকা ডেলিভারি চার্জ, বলতেছে 250 টাকার একটা আচার নেবো, এখানে 80 টাকা ডেলিভারি চার্জ, আচ্ছা আপু একটু কি কমানো যায়? কিন্তু যখন আমরা অফার দিই যে এখানে ডেলিভারি চার্জ ফ্রি, তখন সে কি করে ওই একটা আইটেমের সাথে আরেকটা আইটেম যোগ করে দেয়। তো আমাকে তো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না, তাহলে আমি এখানে একটা আইটেম যোগ করি, তাহলে ওইটার আমার একটা প্রফিট আসে, যে আমার আরেকটা আইটেমও চলে যাচ্ছে এখানে। তো আমি মনে করি যে প্রতিটা উদ্যোক্তারই বিজনেস শুরু করার পর এই ইনভেস্টটা করা উচিত তার বিজনেস, অর্থাৎ কাস্টমারকে হ্যাপি করতে খুব সাপোর্ট করছে। আমি যদি এই প্রশ্নটাকে একটু ভিন্নভাবে করি, যে যারা আপনি বলেন যে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে না দিলে তারা যেটা বিভিন্ন রকম আবদার করে, অনেক সময় হয়তো তারা ছুটে যায়, কিন্তু যখন আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন, তারা হচ্ছে আপনার থেকে আরো একটা কন্টেন্ট বেশি অর্ডার করতেছে, 2টা বোতল বা 3টা আইটেম তারা অর্ডার করতেছে একমাত্র ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার কারণে। কিন্তু এই বেনিফিটের পরে কেমনটা হচ্ছে যে আপনি যেই 100 জন কাস্টমারকে আপনি প্রোডাক্ট ডেলিভারিটা ফ্রি দিলেন, দেওয়ার ফলে তারা আপনার থেকে আবার বারবার কেনাটা করছে, বা তারা আপনাকে অন্যের কাছে মার্কেটিং করছে, মানে মার্কেটিং বলতে সে অন্যকে বলতেছে যে আমি এই প্রোডাক্টটা নিয়েছি, এই প্রোডাক্টটা ভালো, বা তারা কিছু রিভিউ দিয়েছে, এমনটা কি আপনার ক্ষেত্রে হয়েছে? হ্যাঁ, আমার ওইতে এই পর্যন্ত প্রায় 83টার পর্যন্ত রিভিউ জমা হয়েছে। আর সোর্স, হ্যাঁ, এরকম অনেক মেসেজ আসছে যে আপু আমি ওই আপুর ভাবি হই, বা আমি ওই আপু থেকে আপনার আচার সম্পর্কে জানতে পারছি, আমার আচারের তালিকায় আমার নিজের উদ্ভাবিত আচার, নোনা ইলিশের আচার এবং মাংসের আচার। তো আমি এই 2টা আচার দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি। আমার মাংসের আচার হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট। আমার এই আচারটা আলহামদুলিল্লাহ মানে কি বলবো, একজন বললে হবে না, যার ফ্যামিলিতে এই আচারটা ছাড়া চলে না। কোনো গেস্ট আসবে তার আগে আমাকে নক দিবে যে আপু এটা কি তৈরি করা আছে, যদি তৈরি করা না থাকে তাহলে আপনি আমাকে এটা তৈরি করে পাঠান। এখানে মানে আমার খুব কৌতূহল তৈরি হইলো, আপনি বলেন যে নোনা ইলিশ এবং কি যে মাংসের যে আচার, আমরা সাধারণত মাছ মাংস তরকারির সাথে আমরা খাই, বা ভাতের সাথে আমরা কন্টিনিউ খাই, কিন্তু হচ্ছে আপনি যে আবার হচ্ছে আমরা এই মাছ মাংসের যে তরকারি, এটাকে আমরা ফ্রিজিং করি ভালো রাখার জন্য, গরম রাখি, বা বিভিন্ন প্রক্রিয়াকে আমরা ফলো করি। কিন্তু আপনি যখন এটাকে আচার করেন, একটা আচার হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 6 মাসও থাকতে পারে, হয়তো বা কোনো কারণে শেষ হচ্ছে না, বা হচ্ছে কেউ প্রিয়জনের জন্য কিনছে, সে রেখে দিচ্ছে অনেকদিন যাবত, এই ক্ষেত্রে কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? আচার আমরা ছোট থেকেই দেখে আসছি, আমাদের মা দাদিরা যেভাবে আচার সংরক্ষণ করে,
যখন নাকি প্রিজারভেটিভের সিস্টেমটা ছিল না, তখন রোদে দিয়ে দিয়ে কিছুদিন পর পর রোদে দিয়ে দিয়ে আচারটাকে সংরক্ষণ করা যায়। তো আমার মাংসের আচার সেম একই কোয়ালিটি, এবং আমার নিজের উদ্ভাবিত নন আইলিশের আচার, সেটাও আমি ওইভাবে সংরক্ষণ করতে পারি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে আপনি যে আপনার আচার নিয়ে পথ চলে, যেমন নন আইলিশ এমনকি যে মাংসের যে আচার, অর্থাৎ এই আচারগুলোর সাথে যদি আপনার কাস্টমারদের কোনো স্টোরি থাকে যা কাস্টমারদের ভালো লাগে, আপনি এরকম এক দুইটি স্টোরি শেয়ার করতে পারেন। আপনি চাইলে কাস্টমার নামও মেনশন করতে পারবেন যদি কোনো সমস্যা না থাকে। আমার একটা কাস্টমার আছে, আপু হচ্ছে নেত্রকোনার ডিসি। আপুর ছেলে খুব অসুস্থ, তো আপু আমার আচার দেখে আমার নন আইলিশের আচারটা খুব কথা বলার পরে একবার আমাকে বলতেছে, আপু আমি তোমাকে ফোন দিতে পারি? আমি কি হ্যাঁ আপু অবশ্যই। তো আমি আপুকে ফোন দিই, পরে বলতেছে তুমি এটা নিজে করো? আমি কি জি আপু, মানে ইলিশ মাছের আচার করব। তো আমার চিন্তা হচ্ছে যে ইলিশ মাছটা না করে আমি এটার নোনাটা করার চেষ্টা করি। তো আমি এটা বাটা মরিচ দিয়ে করে থাকি। তো আপু বলতেছে ঠিক আছে, তুমি আমাকে বেশি না 250 গ্রাম পাঠাও। তো বললাম ঠিক আছে। তো আপুর ছেলে খুব অসুস্থ একটা ছেলে। আপুর ছেলে নাকি দীর্ঘ 7 বছর পর নিজের হাতে আমার এই আচার দিয়ে ভাত খেয়েছেন। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় একটা পাওয়া। এবং আপুর সাথে সাথে আমার থেকে আরো 1 কেজি আচার অর্ডার করছে যে তুমি ঈদের পরে আমাকে আবার 1 কেজি আচার পাঠা দেবা। আর একটা আপু আছে আপনার, সেই মুন্সিগঞ্জের এক আপু, আমাদের ওই আপুরও সেম একই কোয়ালিটি। ওনার মেয়ে এখন আমার এই নন আইলিশের আচার ছাড়া ভাত খায় না। তো একটা শেষ হওয়ার আগে আবার আরেকটা করে। আপনার কাস্টমার স্টোরিগুলো শুনে আমারও খুব ভালো লাগছে, খুব লোভ লাগছে। আমি প্রত্যাশা করি যে আপনার উদ্যোগ হোমমেড দেশি পণ্য, যেই পণ্য হোমমেড দেশি পণ্যের সাথে আপনার কাস্টমারদের এরকম নতুন নতুন স্টোরি, নতুন নতুন গল্পের মাধ্যমে এগিয়ে যাক আপনার উদ্যোগটি। সেই সাথে আপনার উদ্যোগ এবং আপনার সার্বিক সাফল্য কামনা করছি। তো একজন প্রযুক্তি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক, আমরা যতই আড্ডা দিচ্ছি নতুন নতুন বিষয় জানতেছি আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে। অর্থাৎ আমাদের দেশেও এমন কিছু কিছু প্রোডাক্ট হয় যেগুলো আমাদের ইমোশনকে জড়িয়ে নেয়, আমাদের পুরাতন স্মৃতি বা আমাদের নতুন নতুন গল্প তৈরি করে, যেমনটা আমরা আজকে জানতে পারলাম আমাদের আজকে অতিথি থেকে। তাহলে দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।